প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আমরা আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 10-এ। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া সম্পর্কিত আমরা কিছু গাণিতিক ম্যাথ আজকে আমরা সলিউশন করব। তো আমরা এই টপিকটি আলোচনা করার ক্ষেত্রে আমরা যে জারণ বিজারণ বিক্রিয়ার অর্ধবিক্রিয়াগুলো শিখেছিলাম সেখানে সমতাকৃত সমীকরণগুলো আমাদেরকে ডিরেক্ট মনে রাখতে হবে। তো আমাদের তো ডিরেক্ট যদি মনে না থাকে সেক্ষেত্রে আমরা একটা কৌশল অবলম্বন করার মাধ্যমে কিন্তু হচ্ছে আমাদের এই সমতাকৃত সমীকরণগুলো আমরা মনে রাখতে পারবো। তো সেটি কিভাবে? প্রথম আমরা চলে আসবো হচ্ছে আমাদের অম্লীয় বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটি আছে তার সমতাকৃত সমীকরণের রূপটা কেমন হবে। আমরা যেটা মনে রাখবো সেটি হচ্ছে আমাদের এখানে কে কে বিক্রিয়া করে। প্রথম হচ্ছে দেখো তো ফেরাস সালফেট, তারপর হচ্ছে আমাদের দেখো তো পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। দেখো হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া অংশগ্রহণ করছে 3 জন। আমরা জানি আমাদের উৎপাদ আসবে আমাদের টোটাল 4 জন। সেটা কিভাবে মনে রাখবা? ফেরাস সালফেট থাকলে বিক্রিয়ার পর আমাদের উৎপন্ন হয় ফেরিক সালফেট। ফেরাস সালফেট থাকলে বিক্রিয়ার পর আমাদের উৎপন্ন হয় ফেরিক সালফেট। পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে আমাদের উৎপন্ন হবে ক্রোমিয়াম সালফেট। পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে বিক্রিয়ার পর আমাদের উৎপন্ন হচ্ছে ক্রোমিয়াম সালফেট। এবং সালফারিক অ্যাসিড থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে পানি। এবং তোমরা জানো আমাদের চতুর্থ যে প্রোডাক্টটি হয় সেটা হচ্ছে দর্শক আয়ন পটাশিয়াম এবং সালফেটের সমন্বয়ে আমরা পাবো হচ্ছে পটাশিয়াম সালফেট। তোমরা এই পরিবর্তনটা মনে রাখবা। পরিবর্তনটা কি? ফেরাস সালফেট থাকলে বিক্রিয়ার পর হচ্ছে ফেরিক সালফেট উৎপন্ন হবে। পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে বিক্রিয়ার পর উৎপন্ন হয় ক্রোমিয়াম সালফেট। সালফারিক অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে পানি। এবং সর্বশেষ দর্শক আয়ন পটাশিয়াম এবং সালফেট মিলে আমাদের উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট। কথা হচ্ছে এটা যে সমতাকৃত সমীকরণ, এটা মানে বোঝাচ্ছে আমাদের উভয় পাশে কে কতটুকু মোল অনুপাতে বিক্রিয়া করছে সেটা আমাকে জানতে হবে। তো এটার জন্য আমরা এখানে একটা কোড নাম্বার মনে রাখবো। এই বিক্রিয়ার জন্য আমরা একটা কোড নাম্বার মনে রাখবো, সেটা হচ্ছে 617। 617 আমরা কি মনে রাখবো? অর্থাৎ ফেরাস সালফেট 6 মোল, পটাশিয়াম ডাইক্রোমেট 1 মোল এবং সালফিউরিক হচ্ছে আমাদের 7 মোল। এবার বাম পাশে মোল সংখ্যা অনুযায়ী আমরা ডান পাশটা আমরা সাজাবো কিভাবে দেখো তো। এখানে আমাদের আয়রন হচ্ছে 6টি, তাহলে আমরা এখানে যদি 3 দ্বারা গুণ করি 3 দুগুণে 6। তারপর এখানে দেখো তো ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট যদি 1 মোল, এখানে আমাদের ক্রোমিয়াম 1 মোল আছে। সালফারিক অ্যাসিড কত মোল? 7 মোল, তাহলে পানিও আসবে আমাদের কত মোল? 7 মোল। এই হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। তাহলে এই বিক্রিয়ার জন্য অর্থাৎ অম্লীয় লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেটের সাথে যে পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়ার আমরা একটা কোড নাম্বার করছি, সেটা হচ্ছে কত বলতো? 617। তার মানে 6 মোল ফেরাস সালফেট, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট এবং 7 মোল কি থাকবে বলতো? সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়া পর আমরা ইকুয়ালটা কিভাবে করছি? এখানে যদি 3 দ্বারা গুণ করো 3 দুগুণে 6, এটা আমাদের 1 মোল আছে, সমস্যা নাই। আর সালফিউরিক যেহেতু 7 মোল, পানি কত মোল বলতো? 7 মোল। তাহলে এই বিক্রিয়ার জন্য আমাদের কোড নাম্বার হচ্ছে 617, এটা আমরা মনে রাখতে পারি। সেকেন্ড নাম্বার উদাহরণ দেখি, সেটা হচ্ছে অম্লীয় বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত এবং হচ্ছে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে বিক্রিয়াটি আছে তার সমতাকৃত সমীকরণের যে রূপটা সেটা আমরা দেখব। এখানে কি কি বিক্রিয়া করতেছে দেখো তো। হচ্ছে ফেরাস সালফেট যোগ হচ্ছে আমাদের এবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। এবং তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে বিক্রিয়ার পরবর্তী তার অবস্থাটা কি হয়। আমরা যেটা মনে রাখতে বলছিলাম, ফেরাস সালফেট থাকলে বিক্রিয়ার পর আমাদের উৎপন্ন হবে হচ্ছে ফেরিক সালফেট। তারপরে দেখো তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে আমাদের বিক্রিয়ার পর উৎপন্ন হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট। এবং সালফিউরিক থেকে আমাদের উৎপন্ন হচ্ছে পানি। সর্বশেষ পটাশিয়াম এবং সালফেট মিলে আমাদের উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। তাহলে এখানে পরিবর্তনগুলো দেখো আগের মতো করে। ফেরাস সালফেট থেকে আমরা পাবো হচ্ছে ফেরিক সালফেট। শুধুমাত্র পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে বিক্রিয়া উৎপন্ন হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট। সালফিউরিক থেকে আমাদের উৎপন্ন হবে পানি। এবং সর্বশেষ দশক আয়ন পটাশিয়াম এবং সালফেট মিলে আমাদের উৎপন্ন হচ্ছে পটাশিয়াম সালফেট। এই বিক্রিয়াটাকে মনে রাখার জন্য আমরা একটা কোড নাম্বার পড়বো, সেটা হচ্ছে 10-28। 10-28 অর্থাৎ ফেরাস সালফেট হবে 10 মোল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হবে 2 মোল এবং সালফিউরিক অ্যাসিড আমাদের 8 মোল। ডান পাশে যদি সেটা ব্যালেন্স করতে যাই তাহলে আমাদের হচ্ছে এখানে গুণ করতে হবে 5 দ্বারা, 5 দুগুণে 10। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি 2 মোল, তাহলে ম্যাঙ্গানিজ সালফেট আমাদের আসবে 2 মোল। সালফিউরিক অ্যাসিড 8 মোল,
পানি হচ্ছে আমাদের 8 মোল। তাহলে ফেরাস সালফারের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়ার জন্য আমাদের কোড নাম্বারটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে 1028। মনে রাখবো ডাইক্রোমেট থাকলে হচ্ছে 617 আর পারম্যাঙ্গানেট থাকলে হচ্ছে 1028। এরপর যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অম্লীয় বা লৌহ সালফেরিক অ্যাসিড মিশ্রিত। এখানে কিন্তু একসাথে তিনটা যৌগ দেওয়া আছে, একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই তিনটার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে সমতাকৃত সমীকরণ তার রূপটা কেমন হবে। অর্থাৎ এখানে আমরা একটা কোড নাম্বার দিয়ে তিনটা বিক্রিয়া মনে রাখতে পারবো। তো এই বিক্রিয়ায় আমাদের কোড নাম্বার হচ্ছে দেখো তো 528। অর্থাৎ সালফেরিক অ্যাসিড মিশ্রিত অক্সালিক অ্যাসিড বলো, হাইড্রোজেন পারঅক্সাইড অথবা হাইড্রোজেন সালফাইডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়ার কোড নাম্বার হচ্ছে আমাদের কত বলো তো 528। এখন আমরা বিক্রিয়াগুলো একটু সাজাই। প্রথম হচ্ছে যদি এখানে আমাদের তিনটা বিক্রিয়া আমরা লিখবো। প্রথম হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড, যার সাথে আমাদের বিক্রিয়া হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যোগ হচ্ছে আমাদের অম্লীয় সালফেরিক অ্যাসিড। আচ্ছা এখন দেখো তো হচ্ছে আমাদের সালফেরিক অ্যাসিড আমরা লিখলাম। এখন বিক্রিয়ার পরবর্তীতে যে অবস্থাটা বা পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড থাকলে আমরা জানি উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে উৎপন্ন হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, আর হচ্ছে আমাদের সালফেরিক অ্যাসিড থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে পানি। সর্বশেষ আমরা পাবো হচ্ছে পটাশিয়াম সালফেট। দেখো অক্সালিক অ্যাসিড থাকলে কি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে কি হবে ম্যাঙ্গানিজ সালফেট, সালফেরিক থাকলে হচ্ছে পানি, এবং লাস্টে পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে পটাশিয়াম সালফেট। এখন দেখো তো এই বিক্রিয়া আমরা কোড নাম্বার কত বলছি 528। তাহলে 5 মোল, 2 মোল এবং এখানে কত লিখবো বলতো 8 মোল। আচ্ছা এখানে যদি আমি 5 মোল লিখি তাহলে আমাদের এখানে কার্বন কতগুলো হয় বলতো 5 দুগুণে 10। তার মানে আমাদের বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড হচ্ছে 10 মোল, আর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি 2 মোল তাহলে ম্যাঙ্গানিজ সালফেট আমরা পাবো 2 মোল, সালফেরিক যেহেতু 8 মোল তাহলে এখানে পানিও পাবো আমরা কত মোল 8 মোল। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যখন তোমাদেরকে অর্ধবিক্রিয়াগুলো শিখাইছিলাম তখন কিন্তু আমি একটা কথা বলছিলাম যে বিজারক পদার্থ যদি শুরুতে হাইড্রোজেন থাকে আমাদের উভয় পাশে কিন্তু হাইড্রোজেনের মোল সংখ্যাটা আমাদের একটু চেক করতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা যদি দেখি আমাদের এখানে আমাদের এই হাইড্রোজেন হচ্ছে কত মোল 5 মোল, আর আমাদের এখানে হচ্ছে কত মোল 8 মোল, টোটাল হচ্ছে কত মোল 13 মোল। কিন্তু আমাদের ডান পাশে হাইড্রোজেন আছে টোটাল শুধু 8 মোল। তার মানে এখানে আমাদের 5 মোল হাইড্রোজেন কি আছে বলতো বেশি আছে। তো সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আমরা যে কাজটা করতাম বলছিলাম আগে, এই 8 থেকে আমরা কি করব 5টা কি করে দিব বিয়োগ করে দেব। 8 থেকে 5 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের এখানে 8 এর পরিবর্তে আমরা এখন লিখতে পারবো হচ্ছে কত 3। তাহলে আমরা এখানে কিন্তু শুরুতে পেয়েছিলাম কত বলতো আমাদের 8। 8 থেকে 3 কেন হয়ে গেছে, যেহেতু বিজারক পদার্থগুলো আমাদের হাইড্রোজেন দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের উভয় পাশে হাইড্রোজেনের মোল সংখ্যা সমান করার ক্ষেত্রে 8 থেকে আমাদের 5 মোল বিয়োগ করার পর 3 হয়েছে। অনুরূপ ভাবে কিন্তু বাকি যে দুইটা বিক্রিয়া আছে তাদের বেলায় কিন্তু একই কথাটা হবে। তো আমরা যে একটু দেখি পরে দুইটা বিক্রিয়া। পরে হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড যোগ হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। এবার বিক্রিয়া পর আমাদের কি হবে, হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে বিক্রিয়া পর হচ্ছে অক্সিজেন মুক্ত মল উৎপন্ন হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে আমাদের যেটা উৎপন্ন হয় ম্যাঙ্গানিজ সালফেট। সালফিউরিক অ্যাসিড থেকে আমাদের উৎপন্ন হচ্ছে পানি, এবং সর্বশেষ হচ্ছে পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে পটাশিয়াম সালফেট। এই বিক্রিয়ার জন্য কিন্তু আমাদের একই কোড 528। আমরা এখানে লিখব 5 মোল, 2 মোল, 8 মোল। এখানে কিন্তু 5 মোল অক্সিজেন আছে, 5 মোল হাইড্রোজেন পারঅক্সাইড আছে। আমরা এখানে অক্সিজেন পাবো হচ্ছে 5 মোল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে 2 মোল, তাহলে ম্যাঙ্গানিজ সালফেট পাবো 2 মোল, সালফেট আছে যেহেতু 8 মোল, পানিও কত মোল বলতো 8 মোল। কিন্তু ওই যে আগের কথাটাই যে আমাদের হাইড্রোজেনের মোল সংখ্যা সমান করার ক্ষেত্রে এই 8 থেকে আমরা যে 5 বিয়োগ করে দিই এটাও ঘুরে ফিরে আমাদের কত মোল আসবে, আমাদের 3 মোল উৎপন্ন হবে, মানে 8 থেকে 3 হবে। আচ্ছা সর্বশেষ আরেকটা উদাহরণ যেটা আমাদের আছে সেটা হচ্ছে কি বলতো হাইড্রোজেন সালফাইডের সাথে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করি অম্লীয় দ্রবণ দ্বারা বা সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে এবার আমাদের কি উৎপন্ন হবে। এবার হচ্ছে দেখো তো হাইড্রোজেন সালফাইড থাকলে বিক্রিয়া পরে উৎপন্ন হয় সালফার মুক্ত মোল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে আমাদের উৎপন্ন হবে ম্যাঙ্গানিজ সালফেট। এরপর হচ্ছে আমাদের কি বলতো সালফিউরিক অ্যাসিড থাকলে কি উৎপন্ন হবে বলতো পানি, এবং সর্বশেষ হচ্ছে আমাদের
উৎপন্ন হবে কি বলতো পটাশিয়াম সালফেট। এখন এখানেও দেখো তো কোড নাম্বার আমাদের কত 500 কত বলতো 28। তারপর আমরা লিখতে পারবো কত মোল 5 মোল 2 মোল এবং কত মোল বলতো 8 মোল। যেটা হাইড্রোজেন সালফাইড 5 মোল আছে এটাকে আমরা কত মোল লিখতে পারবো 5 মোল সালফার। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে 2 মোল, তাহলে ম্যাঙ্গানিজ সালফেট হবে 2 মোল। আর সালফেরিক অ্যাসিড আমাদের 8 মোল, পানি পাবে কত মোল বলতো 8 মোল। এখানেও আমাদের একই কাজ, সেটা হচ্ছে যে সালফেরিক অ্যাসিড যেহেতু আমাদের 8 মোল এবং উভয় পাশে আমাদের হাইড্রোজেনের মোল সংখ্যাটা ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে 8 থেকে কত বিয়োগ করছিলাম বলতো 5। এই 8 থেকে 5টা বিয়োগ করার পর কত থাকে আমাদের এখানে বলতো 3। কত থাকবে আমাদের 3। তার মানে এখানে দেখো তো এই 3 জনের ক্ষেত্রে আমাদের যদি একটু লক্ষ্য করি 8 মোল থেকে আমাদের কত মোল হয়ে গেছিল সব 8 মোল থেকে সবগুলো আমাদের কত মোল হয়ে গেছিল 3 মোল। দেখেন এখানে প্রথমে কিন্তু আমাদের কত মোল ছিল 8 মোলে ছিল, 8 মোল থেকে এখন আমরা কত মোল পাবো 3 মোল। 8 মোল থেকে আমরা কত মোল পাইছি আমরা 3 মোল। কেন পাইছি বলতো, কারণ হচ্ছে বিজারক পদার্থ সবগুলা কি দিয়ে শুরু হয়েছে বলতো হাইড্রোজেন দিয়ে। উভয় পাশে হাইড্রোজেনের সংখ্যাটা ব্যালেন্স করার জন্য আমাদের এই কাজটা করতে হয়েছে। এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার আপনি 528 কোড নাম্বার কেন বলছিলেন, 523 তো বলতে পারতেন। মনে রাখবা আমাদের কোড নাম্বার আমরা 528, কিন্তু পরে হাইড্রোজেন সংখ্যা ব্যালেন্স করার কারণে 8 থেকে তোমরা হচ্ছে 5 বিয়োগ করার পর এখানে 3 পাবো। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা চলে আসবো আমাদের পরবর্তী উদাহরণে। এবার হচ্ছে আমাদের অম্লীয় বা লৌহ সালফারিক অ্যাসিড মিশ্রিত অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের যে সমতাকৃত সমীকরণ তার রূপটা আমরা দেখব। আগে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, এখন হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে। আমরা এখানে একটা সাথে 3টা বিক্রিয়া আমরা মনে রাখতে পারবো এবং এই বিক্রিয়ার জন্য আমাদের কোড নাম্বার পড়বো হচ্ছে 317। এই বিক্রিয়ার জন্য কোড নাম্বারটা হচ্ছে আমাদের 317। আসো এখানে আমরা একটা 3টা বিক্রিয়া শিখবো। প্রথমটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড যোগ হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট যোগ হচ্ছে আমাদের সালফারিক অ্যাসিড। আসো বিক্রিয়ার পর আমাদের কি উৎপন্ন হয় বলতো, অক্সালিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আমাদের উৎপন্ন হয় ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, সালফারিক থেকে উৎপন্ন হচ্ছে আমাদের পানি এবং সর্বশেষ পটাশিয়াম এবং সালফেট থেকে আমাদের উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। এই বিক্রিয়া আমরা যদি কোড নাম্বার পড়ছি 317, আমার হচ্ছে অর্গানিক অ্যাসিড হচ্ছে 3 মোল, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 1 মোল আর সালফেরিক অ্যাসিড হবে আমাদের 7 মোল। তাহলে ওই পাশে যদি আমরা সমান করতে যাই তাহলে এখানে কার্বন কত হবে 3 দুগুণে কত বলতো 6, যার কারণে কার্বন ডাইঅক্সাইড হবে 6 মোল আর পটাশিয়াম ডাইক্রোমেট যেতে 1 মোল, ক্রোমিয়াম সালফেট আমাদের 1 মোল আসবে, সালফেরিক অ্যাসিড যদি 7 মোল, তাহলে পানি আমরা পাবো হচ্ছে আমাদের 7 মোল। এখানেও কিন্তু আমাদের কথা আগেরটাই, এখানে যদি তোমরা লক্ষ্য করো যে বিজারক যে পদার্থগুলো আছে তারা সবগুলা কিন্তু হাইড্রোজেন দিয়ে শুরু হয়েছে, তাহলে উভয় পাশে কিন্তু আমাদের হাইড্রোজেন সংখ্যাটা ব্যালেন্স করতে হবে। কিভাবে করব, দেখো তো এখানে হাইড্রোজেন কত মোল আছে 3 মোল আর এখানে হাইড্রোজেন কত মোল আছে আমাদের 7 মোল, টোটাল হচ্ছে আমাদের 10 মোল। কিন্তু আমাদের রাইট সাইডে হাইড্রোজেন আছে আমাদের কত মোল 7 মোল, তাহলে বাম পাশে আমাদের হাইড্রোজেন কত মোল বেশি আছে 3 মোল বেশি আছে। সেজন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই 7 মোল হাইড্রোজেন থেকে এই 3 মোল আমরা কি করে দিব বিয়োগ করে দিব। 7 থেকে এই 3টা বিয়োগ করলে শেষ পর্যন্ত এখানে থাকবে কত বলো তো 4, শেষ পর্যন্ত কত থাকবে আমাদের 4, ঠিক আছে। তাহলে সালফারিক প্রথমে ছিল 7 মোল, হাইড্রোজেন সংখ্যাটা সমান করার জন্য আমাদের 7 থেকে 3 বিয়োগ করার পর আমাদের কত মোল পাইলাম 4 মোল, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যে বিক্রিয়াটা আমাদের এবার হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড যোগ হচ্ছে কি বলতো পটাশিয়াম ডাইক্রোমেট যোগ কি বলতো সালফেরিক অ্যাসিড। এরপরে আমাদের যেটা করতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে বিক্রিয়া করে কি হয় বলতো অক্সিজেন কি মোল বলতো মুক্ত মোল, পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে কি বলতো ক্রোমিয়াম সালফেট এবং সালফেরিক থেকে আমাদের কি উৎপন্ন হয় পানি, সর্বশেষ হচ্ছে আমাদের পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে পটাশিয়াম সালফেট, ঠিক আছে। এখন দেখো তো এই বিক্রিয়ার জন্য আমাদের কোড নাম্বারটা কত ছিল 317, তারপর আমরা এখানে লিখতে পারবো 3 মোল, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 1 মোল এবং সালফারিক অ্যাসিড হচ্ছে আমাদের
7 মোল। তাহলে রাইট সাইডে যদি আমরা সমান করতে যাই, এখানে হাইড্রোজেন পাওয়ার আছে ছিল 3 মোল, তাহলে অক্সিজেন হবে 3 মোল, পটাশিয়াম ডাইক্রোমেট 1 মোল, তার মানে ক্রোমিয়াম সালফেট আমাদের 1 মোল, সালফারিক অ্যাসিড যেহেতু 7 মোল, তাহলে পানি পাবো আমাদের 7 মোল। এখন ওই যে আমাদের হাইড্রোজেন সংখ্যাটাকে আমরা ব্যালেন্স করার জন্য সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে 7 থেকে, এই 7 থেকে আমাদের কি করতে হবে, তো 3টা কি করতে হবে বলতো, বিয়োগ করতে হবে। তো 7 থেকে আমরা যদি 3 বিয়োগ করে দিই আমাদের কত থাকবে, 4 থাকবে। কি থাকবে, 4, আগেরটার মতো করে। এরপরে চলে আসবো আমাদের থার্ড নাম্বার যে বিক্রিয়াটা আছে, একই রকম ভাবে বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন সালফাইড যোগ হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট যোগ হচ্ছে আমাদের সালফেরিক অ্যাসিড। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বিক্রিয়ার পরবর্তী যে অবস্থাটা সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড থাকলে হচ্ছে আমাদের সালফার কি মোল বলতো, মুক্ত মোল। পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে হচ্ছে আমাদের ক্রোমিয়াম সালফেট। এরপর হচ্ছে আমাদের যে সালফারিক অ্যাসিড থাকে তারপর আমাদের উৎপন্ন হবে হচ্ছে আমাদের পানি, এবং সর্বশেষ আমাদের হচ্ছে কি বলতো, পটাশিয়াম সালফেট। আচ্ছা, এখন দেখো তো হচ্ছে এই যে আমরা বিক্রিয়াটাকে, এটার জন্য আমাদের কোড নাম্বার হচ্ছে কত বলতো, 300 কত বলতো, 17, 3 মোল, 1 মোল এবং হচ্ছে কত বলতো, 7 মোল। তার মানে হচ্ছে এখানে যদি 3 মোল থাকে, সালফারটা আমাদের কত মোল উৎপন্ন হবে, 3 মোল। পটাশিয়াম ডাইক্রোমেট যদি 1 মোল, তাহলে আমাদের ক্রোমিয়াম সালফেট হচ্ছে 1 মোল। সালফেরিক যেহেতু 7 মোল, তাহলে পানি পাবো হচ্ছে আমাদের 7 মোল, এবং সর্বশেষ আমাদের ছিল পটাশিয়াম সালফেট। তাহলে এই একই বিক্রিয়ার জন্য কিন্তু আমাদের কোড নাম্বার ছিল কত, 317। দেন হচ্ছে হাইড্রোজেনটার সংখ্যাটা ব্যালেন্স করার জন্য আমাদের সর্বশেষ যে কাজটা করতে হয়, এই 7 থেকে আমরা কত মোল বিয়োগ করে দিব, 3 মোল। 7 থেকে যদি আমরা 3 মোলটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের হচ্ছে কত থাকবে, 4 থাকবে। তাহলে এই তিনটা বিক্রিয়ার জন্যই কিন্তু আমাদের কোড নাম্বার ছিল 300 কত বলতো, 17। এখন এখানে আমাদের সালফার ছিল প্রথমে কত মোল, 7 মোল, পরে কেন 4 হলো, উভয় ভাষায় হাইড্রোজেন সংখ্যাটা ব্যালেন্স করার জন্য আমাদের এখানে 7 থেকে আমরা 3 বিয়োগ করার পর আমাদের সর্বশেষ পেয়েছি কত বলতো, 4। তাহলে হচ্ছে অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং হাইড্রোজেন সালফারের সাথে যে পটাশিয়াম যে ডাইক্রোমেটের যে বিক্রিয়াটা আমাদের হয়, তার জন্য আমাদের কোড নাম্বার হচ্ছে 300 কত বলতো, 17। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের গাণিতিক কাজগুলো করার জন্য আমরা দুইটা সূত্র পড়ব। সূত্র দুটো হচ্ছে আমাদের, নাম্বার 1, 1 মোল পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মোলের সমতুল্য হচ্ছে আমাদের আণবিক ভর। কি ভর বলতো, আণবিক ভর। আবার ওই 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার কত মোলার বলতো, 1 মোলার। এখানে আমরা দুটো সূত্র আমরা মনে রাখবো যে আমাদের 1 মোলের পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 মোলের পরিবর্তে আমরা দুটো জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে এক হচ্ছে 1 মোলের পরিবর্তে লেখা যাবে আণবিক ভর, এবং 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো কি বলতো, 1000 ml কত মোলার, 1 মোলার। দেখো আমরা যদি কারো ভর নিয়ে কাজ করি, তখন 1 মোলকে ভাঙলে আমরা লিখতে পারবো তার কি ভর, আণবিক ভর। আর কারো যদি আমরা আয়তন এবং ঘনমাত্রা নিয়ে কাজ করি, তখন 1 মোলকে আমরা ভাঙলে লিখতে পারবো 1000 মিলিলিটার, 1 মোলার। 1 মোলের সমতুল্য দুইটা সূত্র আমরা লিখেছি। নাম্বার 1 হচ্ছে 1 মোল ইকুয়াল টু হচ্ছে কি ভর, আণবিক ভর। আর একটা হচ্ছে 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার, 1 মোলার। এরপর আমরা চলে আসবো আমাদের কিছু ম্যাথমেটিক্যাল উদাহরণে। নাম্বার 1 হচ্ছে 5 গ্রাম বিশুদ্ধ প্যারাসালফেটকে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন। আচ্ছা, অঙ্কগুলো আমরা একটু খেয়াল করি। আমাদের 5 গ্রাম বিশুদ্ধ ফেরাস সালফেটের মান দেওয়া আছে, তাকে আমরা জারিত করবো কাকে দিয়ে, পটাশিয়াম ডাইক্রোমেট। সেক্ষেত্রে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট আমাদের ইউজ করা হয় সেটা আমরা বের করবো। কত হচ্ছে ফেরাস সালফেটের সাথে যে পটাশিয়াম ডাইক্রোমেটের যে একটা বিক্রিয়া হয় সেটা হচ্ছে অম্লীয় দ্রবণ, মানে সালফেরিক অ্যাসিড সহযোগে। আমাকে এখানে যে কাজটা করতে হবে তোমাদের, প্রথম হচ্ছে এই ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটা হয় তার সমতাকৃত সমীকরণের রূপটা আমাদেরকে জানতে হবে। আমরা প্রথমে লিখবো সেটা হচ্ছে অম্লীয়, অম্লীয় বা লঘু সালফেরিক অ্যাসিড মিশ্রিত আমাদের হচ্ছে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের সমতাকৃত সমীকরণ। অর্থাৎ ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটা হয় তার সমতাকৃত সমীকরণ আমরা দেখব।
আমরা কিন্তু এটা পড়াইছিলাম কিভাবে। প্রথমে আমাদের বিক্রিয়া করে হচ্ছে ফেরাস সালফেট যোগ হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট যোগ হচ্ছে আমাদের সালফেরিক অ্যাসিড। এবার আসো বিক্রিয়া করে আমাদের তার পরিবর্তনটা কি হয়। ফেরাস সালফেট থেকে আমাদের উৎপন্ন হচ্ছে ফেরিক সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে ক্রোমিয়াম সালফেট, সালফেরিক অ্যাসিড থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে পানি, এবং সর্বশেষ আমাদের উৎপন্ন পটাশিয়াম এবং সালফেট মিলে পটাশিয়াম সালফেট। এখন এটা সমতাকৃত যে সমীকরণের জন্য আমরা একটা কোড করছিলাম, সেটা ছিল 617। তার মানে হচ্ছে এখানে ফেরাস সালফেট হবে 6 মল, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 1 মল, সালফেরিক হচ্ছে আমাদের 7 মল। তাহলে ওই পাশে ডান পাশে আমরা যদি ব্যালেন্স করতে যাই তাহলে এখানে দিতে হবে 3, এখানে হচ্ছে 1, আর 7 মল কি বলতো পানি। এই যে সম্পূর্ণ বিক্রিয়াটাকে আমরা সমতা করলাম, এখানে আমাদের বিক্রিয়ক হচ্ছে 3 জন, উৎপাদ হচ্ছে আমাদের 4 জন। আমরা যখন ম্যাথের যে কাজটা করব, কাজ করার জন্য আমাদেরকে সম্পর্ক লাগবে শুধুমাত্র 2টা। কোন 2টা লাগবে? প্রশ্নের যার মানটা দেওয়া আছে তার মোল সংখ্যাটা লাগবে, যার মানটা আমরা বের করব তার মোল সংখ্যার সাথে আমরা একটা সম্পর্ক স্থাপন করব। লক্ষ্য করো আমাদের প্রশ্নে কার মান দেওয়া ছিল, ফেরাস সালফেট একটা ভর দেওয়া আছে, আর সেই বিক্রিয়া থেকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট একটা ভর বের করব। তো আমাদের সম্পর্ক হবে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের একটা সম্পর্ক হবে। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি যে আমাদের 6 মোল ফেরাস সালফেট ইকুইভ্যালেন্ট আমাদের হচ্ছে কি বলতো 1 মোল পটাশিয়াম কি বলতো ডাইক্রোমেট। আবার মনে রাখবা পুরো সম্পূর্ণ বিক্রিয়া থেকে আমাদের সম্পর্ক হবে শুধুমাত্র 2 জনের মধ্যে, এক হচ্ছে যার মানটা প্রশ্নে দেওয়া আছে এবং যার মানটা আমরা বের করব। এখন আমরা এখানে যে সম্পর্কটা আমরা পেয়েছি, 1 মোলের পরিবর্তে কিন্তু আমরা 2টা সম্পর্ক তোমাদেরকে পড়াইছিলাম। নাম্বার 1 হচ্ছে 1 মোলের পরিবর্তে আমরা আণবিক ভর লিখতে পারি, আবার 1 মোলের পরিবর্তে আমরা 1000 মিলিলিটার 1 মোলারও লিখতে পারি। এখানে আমরা কোনটা লিখবো? যদি আমি ভর নিয়ে কাজ করবো, দেখো ফেরাস সালফেটের ভর নিয়ে কাজ করব, আর পটাশিয়াম ডাইক্রোমেটের কিন্তু আমরা ভর নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমরা 1 মোলের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে আণবিক ভর। এখন কার আণবিক ভর বের করতে হবে? আমাকে 2 জনের আণবিক ভর বের করতে হবে। ফেরাস সালফেটের আণবিক ভর বের করতে হবে, পটাশিয়াম ডাইক্রোমেটের কি করতে হবে, আমাদের আণবিক ভরটা আমরা বের করতে হবে। তো আমরা করি আমাদের আণবিক ভরটা আমরা যদি বের করি, আসেন প্রথমটা হচ্ছে আমাদের ফেরাস সালফেটের আণবিক ভরটা আমরা বের করব। তাহলে কিভাবে বের করবো দেখো তো, আয়রনের আণবিক ভর হচ্ছে 55.85, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 × 4। তার মানে দেখো তো তার আণবিক ভর কত আসবে আমাদের, যোগ হচ্ছে 151.85। এটা হচ্ছে আমাদের ফেরাস সালফেটের আণবিক ভর। একই রকম ভাবে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট আছে তারও কি বের করব, আণবিক ভরটা আমরা বের করব। কিভাবে বের করবো দেখো তো, পটাশিয়াম আণবিক ভর হচ্ছে 39 ইন্টু হচ্ছে 2, ক্রোমিয়াম হচ্ছে 52 ইন্টু হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে দেখো তো 16 × 7। তাহলে তার আণবিক ভর হবে আমাদের 200 কত বলতো 94 গ্রাম। তাহলে ফেরাস সালফেটের আণবিক ভর পেলাম 151.85, আর পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর পেলাম আমরা 294 গ্রাম। এখন এই আণবিক ভরটা হচ্ছে আমাদের 1 মোলের সমতুল্য। কত মোলের সমতুল্য? 1 মোলের সমতুল্য। তাহলে ফেরাস সালফেটের 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 151.85 গ্রাম। যেহেতু এটা 6 মোল আছে তাহলে আমরা এটা কত লিখতে পারবো 6। তাহলে ফেরাস সালফেট 1 মোলের পরিবর্তে হচ্ছে তার আণবিক ভর আছে 6 মোল, এই জন্য 6 দ্বারা গুণ করলাম। আর 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সমতুল্য আমরা কত লিখতে পারবো 294 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্ন দেখো তো ফেরাস সালফেট আছে কত গ্রাম, 5 গ্রাম। আমরা এখান থেকে আগে করব 1 গ্রাম ফেরাস সালফেট সমান কত হবে, 294 ভাগ 6 ইন্টু 151.85 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে আমাদের ফাইনালি কিন্তু ফেরাস সালফেট কত গ্রাম আছে, 5 গ্রাম।
5 গ্রাম প্যারাস সালফেটের জন্য আমরা যদি বের করি কত হবে 294 ইন্টু হচ্ছে 5 ভাগ হচ্ছে 6 ইন্টু 151.85 পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি আমাদের ফাইনালি আমাদের রেজাল্টটা চলে আসবে। আমাদের রেজাল্ট হচ্ছে দেখো তো 1.61 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট। তো এটা হচ্ছে আমাদের কি বলতো আনসার। তার মানে হচ্ছে এই 5 গ্রাম বিশুদ্ধ প্যারাস সালফেটকে জারিত করতে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন হবে 1.61 গ্রাম। আচ্ছা, এর পরবর্তী আমাদের সেকেন্ড যে উদাহরণটা আমরা আসবো এটা আমাদের ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, কি দেওয়া আছে? এক টুকরা লোহার তারকে লৌহ সালফেরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 7.5 ml 0.03 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের প্রয়োজন হয়। তোমাকে বলছো লোহার তারটির ভর নির্ণয় করো। আচ্ছা, একটু আমরা আমাদের এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট সিকিউ প্রশ্নের জন্য আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। প্রথম হচ্ছে আমাদের একটা লোহার তার বলতে আমরা বুঝবো হচ্ছে আয়রনকে কোথায় দ্রবীভূত করা হবে? সালফেরিক অ্যাসিডে প্রথমে দ্রবীভূত করা হবে। এই সালফেরিক অ্যাসিডে দ্রবীভূত করার পর একটা দ্রবণ তৈরি হবে, সেই দ্রবণকে আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারিত করব। এই জারিত করার পর লোহার তারের আমাদের ভরটা নির্ণয় করতে হবে। আমাদের যে কাজটা আমাদের বিক্রিয়া আমরা শুরু করি, প্রথম কথা হচ্ছে আমাদের লোহার তার বলতে কাকে বোঝাচ্ছে? আমাদের আয়রনকে। এই লোহার তারকে আমরা কোথায় দ্রবীভূত করব? সালফেরিক অ্যাসিডে দ্রবীভূত করব। করলে এখানে আমাদের একটা বিক্রিয়া হবে। আমরা কিন্তু জানি ধাতু যোগ অ্যাসিড, লবণ যোগ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। লবণটা কি হবে? এখানে আয়রন এবং সালফেট মিলে আমাদের লবণটা হবে ফেরাস সালফেট এবং একই সাথে হচ্ছে আমাদের কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস। তাহলে এই লোহাকে সালফেরিক অ্যাসিডে দ্রবীভূত করার পর যে দ্রবণটা আমরা পাইলাম তার নাম হচ্ছে ফেরাস সালফেট। এই ফেরাস সালফেটকে আমরা জারিত করবো কাকে দিয়ে? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে, এবং সেটা কোন মাধ্যমে? অম্লীয় মাধ্যমে। তাহলে এই ফেরাস সালফেটের সাথে যখন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বিক্রিয়া করব তাদের একটা সমতাকৃত সমীকরণ আমাকে জানতে হবে। তাহলে আমরা এখন বলতে পারবো যে আমাদের উৎপন্ন ফেরাস সালফেটের সাথে অম্লীয় বা লৌহ সালফেরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট এর সমতাকৃত সমীকরণ। তাহলে ফেরাস সালফেটের সাথে আমাদের এখন পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের একটা সমতাকৃত সমীকরণ আমরা পাবো। সেটা হচ্ছে কি বলতো? ফেরাস সালফেট যোগ হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যোগ হচ্ছে আমাদের সালফেরিক অ্যাসিড। এখন আসেন ফেরাস সালফেট থেকে আমাদের কি উৎপন্ন হয়? ফেরিক সালফেট। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থাকলে আমাদের কি উৎপন্ন হয়? ম্যাঙ্গানিজ সালফেট। সালফেরিক থাকলে আমাদের কি উৎপন্ন হবে? পানি। সর্বশেষে আমাদের পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে পটাশিয়াম সালফেট। তো এই বিক্রিয়ার একটা কোড নাম্বার আছে মনে রাখার জন্য, আমরা পড়ছিলাম 10-28। তার মানে হচ্ছে ফেরাস সালফেট কত মোল হবে? 2 মোল। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হচ্ছে 2 মোল। সালফেরিক অ্যাসিড হচ্ছে 8 মোল। তাহলে এখানে ফেরিক সালফেট কত মোল আসবে? 5, কারণ 5 দুগুণে 10। ম্যাঙ্গানিজ সালফেট তাহলে কত মোল হবে? 2 মোল। এবং পানি হচ্ছে আমাদের কত মোল? 8 মোল। এই পুরো রিঅ্যাকশনে আমাদের সম্পর্ক হবে দুজনের মধ্যে, যার মানটা আমাদের প্রশ্ন দেওয়া আছে এবং যার মানটা আমরা বের করব। লক্ষ্য করো আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কিন্তু একটা আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, আর সেখান থেকে আমরা লোহার ভরটা বের করব। লোহাটা কোথায় আছে? ফেরাস সালফেটের মধ্যে। তাহলে আমাদের সম্পর্ক হবে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের। এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 10 মোল ফেরাস সালফেট সমান 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, অথবা আমরা এটাও লিখতে পারবো 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইকুয়াল টু হচ্ছে 10 মোল ফেরাস সালফেট। এক্ষেত্রে আমরা কাকে আগে লিখবো সেটা একটু মনে রাখতে হবে। আমরা কাকে লিখবো? ইকুয়েশন আগে কাকে লিখবো, ইকুয়েশন পরে কাকে লিখবো। মনে রাখবা প্রশ্নের যার মানটা দেওয়া থাকবে তাকে তুমি ইকুয়ালের বাম পাশে রাখবা, আর যার মানটুকু তুমি বের করবা তাকে তুমি ইকুয়ালের ডান পাশে রাখবা। আমরা যেহেতু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আমাদের প্রশ্নের মানটা দেওয়া আছে, তাকে আমরা আগে লিখতেছি 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট, যেটা আমি ফেরাস সালফেট থেকে লোহার ভরটা বের করব তাকে আমরা রাখতেছি ডান পাশে
10 মোল ফেরাস সালফেট। তাহলে এই সম্পর্ক থেকে আমরা কি পাইলাম যে 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বিক্রিয়া করবে হচ্ছে 10 মোল ফেরাস সালফেটের সাথে। আবার বলছি, যার মানটা প্রশ্ন দেওয়া থাকবে তার মোল সংখ্যা আমরা ইকুয়ালের ডান পাশে বাম পাশে রাখবো, আর যার মানটা আমরা বের করবো তাকে ইকুয়ালের ডান পাশে লিখবো। এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাওয়া যাবে যে 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইকুয়াল টু আমাদের বের হবে 5 মোল ফেরাস সালফেট। ওকে, এখন হচ্ছে আমাদের 1 মোলের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু বলছিলাম যে 1 মোলের পরিবর্তে আমরা দুটো জিনিস লিখতে পারি, এক হচ্ছে আণবিক ভর, 2 হচ্ছে 1000 মিলিলিটার 1 মোলার। আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যেহেতু প্রশ্নে আয়তন এবং ঘনমাত্রা মান দেওয়া আছে, তাহলে এই 1 মোলের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 1000 মিলিলিটার 1 মোলার। আবার মনে করবা, প্রশ্নে যেহেতু তার আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে 1 মোলের পরিবর্তে লিখবো 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, এবার এখান থেকে কিন্তু আমরা বের করবো লোহার ভর। লোহা বলতে শুধু আয়রনকে বোঝাচ্ছে, ফেরাস সালফেট পুরো যৌগকে বোঝাচ্ছে না। যেহেতু আমি লোহার ভরটা বের করব, তাহলে আমাদের লোহার আণবিক ভরটা লাগবে বা আয়রনের আণবিক ভরটা আমাদের লাগবে। আমরা জানি আয়রনের আণবিক ভর কত। আয়রনের আণবিক ভর হচ্ছে 55.85 এত গ্রাম। খেয়াল করো, আমি যদি শুধু লোহার ভরটা বের করতে চাচ্ছি, এই জন্য আমরা আয়রনের আণবিক ভরটা লিখলাম কত, 55.85। এই ভরটা হচ্ছে তার 1 মোলের সমতুল্য, 1 মোলের সমতুল্য। কিন্তু আমাদের এখানে ফেরাস সালফেট উৎপন্ন হচ্ছে কত মোল, 5 মোল। আমরা লিখবো 5 ইন্টু 55.85। 1 মোলের জন্য হচ্ছে 55.85, যেহেতু 5 মোল তাহলে 5 ইন্টু 55.85। খেয়াল করো, আমি কিন্তু এখান থেকে শুধুমাত্র লোহার ভরটা বের করবো, তার মানে হচ্ছে আমাদের এখান থেকে সালফেটটা বাদ দিতে হবে। ফেরাস সালফেট থেকে সালফেটটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে আয়রন 2+, মানে এই অংশটা হচ্ছে আমাদের লোহার ভরের পরিমাণ হবে। এখন আমরা যে দেখলাম 1000 ml 1 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বিক্রিয়া করে এতটুকু আয়রনের সাথে, কিন্তু প্রশ্নে আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আছে হচ্ছে দেখো তো 27.5 ml। তাহলে আমরা তার জন্য যদি মানটা বের করতে যাই, তাহলে প্রথমে করতে পারি 1 ml 1 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সমান কি আসবে, 1000 এর তুলনায় 1টা কি বলতো ছোট, তাহলে আমাদের কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 ইন্টু 55.85 ভাগ হচ্ছে আমাদের 1000 গ্রাম আয়রন 2+। এবার একটু দেখো আমাদের আয়তন কত আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, 27 কত বলতো 5 ml এর জন্য যদি আমরা হিসাব করি, তাহলে 1 এর তুলনায় এই 27.5টা কিন্তু বড়। আর বড় হলে আমরা কি করতে হবে, মানটা গুণ করতে হবে। আমরা লিখতে পারবো 5 ইন্টু 55.85 ইন্টু 27 কত বলতো 5। ওকে, ভাগ হচ্ছে আমাদের 1000। এখানে আরো একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে ঘনমাত্রা কতটুকু আছে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ঘনমাত্রা হচ্ছে আমাদের 0.03 মোলার। আমরা যে মানটা হিসাব করছি এটা হচ্ছে 1 মোলারের জন্য। 1 মোলার থেকে যদি আমরা এখন 0.03 মোলারের জন্য যদি হিসাব করি, তাহলে আমাদের কি হবে দেখো তো, 1 এর তুলনায় 0.03 মোল কিন্তু ছোট। ছোট হলে আমাদের স্বাভাবিক যে গাণিতিক কাজ সেটা হচ্ছে আমরা ভাগ করে ফেলি। কিন্তু মনে রাখবা, দশমিকের বেলায় ভাগ না হয়ে আমাদের কি হবে বলতো, গুণ হবে। অর্থাৎ 1 মোলারের তুলনায় 0.03 মোলারটা হচ্ছে মানটা ছোট। নিয়ম অনুযায়ী আমাদের এখানে কি করার কথা ছিল, ভাগ করার, কিন্তু দশমিক থাকলে ভাগ না করে আমরা কি করব, গুণ করে দিব। তাহলে ফাইনালি হচ্ছে আমাদের এই মানটা যদি আমরা গুণ করে দিই, তাহলে 0.03 এত গ্রাম কি বলতো Fe2+। এখন ক্যালকুলেশন করলে এখান থেকে যে ভরটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের লোহা তারের ভর। আমরা সেই কাজটা করি একটু। 5 ইন্টু আচ্ছা, আমাদের রেজাল্ট চলে এসে দেখো তো 0.23 গ্রাম Fe কত প্লাস বলো তো 2+। আমরা বলতে পারি সুতরাং আমাদের লোহার তারের ভর, লোহার তারের ভরটা হচ্ছে আমাদের 0.23 গ্রাম। ঠিক আছে, এখানে অঙ্কটা একটু টেকনিকও আছে। তোমরা যদি সর্বশেষ লাইনটা খেয়াল করো, যে 1000 ব্যতীত বাকি সবগুলো মান কিন্তু উপরে গুণ হয়ে গেছে। তাহলে আমরা এই অঙ্কটাকে কিন্তু একটু শর্টকাটও করতে পারি। সেটা কিভাবে দেখো,
যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন এবং ঘনমাত্রা আছে এই দুটি মান এবং যে লোহার ভরটা আমরা বের করবো মানে ফেরাস সালফেটের মোল সংখ্যা এবং আয়রনের আণবিক ভর। উপরের দিকে দেখো তো ফেরাস সালফেটের মোল সংখ্যা, আয়রনের আণবিক ভর এবং প্রশ্নে দেওয়া যে যৌগটি আছে তার আয়তন এবং ঘনমাত্রার গুণফলকে আমরা 1000 ভাগ করলে কিন্তু ডিরেক্ট এই অঙ্কটার রেজাল্ট পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের আরেকটা উদাহরণ আমরা আসি, এটাও আমাদের ইম্পর্টেন্ট। এবার কি দেওয়া আছে দেখো তো, 2 গ্রাম নমুনা, এখানে বলছে 2 গ্রাম নমুনা একটা লোহার টুকরাকে লৌহ সালফেরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণভাবে জারিত করতে 50 ml 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের প্রয়োজন হয়। তোমাকে বলছে নমুনা লোহাটির বিশুদ্ধতা তোমাকে যাচাই করতে বলছে। এই কথাটা মানে কি? আমাদের অঙ্কটা আগের মতো করে হবে, শুধু পার্থক্যটা হচ্ছে আমাদের এখানে একটা নমুনা লোহা দেওয়া আছে, কত গ্রামের? 2 গ্রামের। তোমাকে জাজমেন্ট করতে হবে এই লোহাটা বিশুদ্ধ কিনা। তাহলে আমরা কি করব, আমরা আগের মতো করে একটা লোহার ভর বের করব, অর্থাৎ ফেরাস সালফেট বা লোহার তারকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করে আমরা একটা লোহার ভর বের করব। সে লোহার ভর যদি 2 গ্রামের সমতুল্য বের হয় তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে নমুনা লোহাটি ছিল বিশুদ্ধ। আর যদি 2 গ্রাম থেকে আমরা কম পাই তাহলে আমরা বুঝে নিব নমুনা লোহাটি কি নয়, বলতো বিশুদ্ধ নয়। তাহলে আমাদের কাজটা আগের অঙ্কটার মতো করেই আমরা হচ্ছে একটা লোহার টুকরাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করার পর সেখান থেকে যে দ্রবণটা আমরা পাবো তাকে আমরা এবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট বাদ দিয়ে এবার হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে আমরা জারিত করব। করার পর সেখান থেকে আমরা শেষ পর্যন্ত একটা ইকুয়েশন কাজ করে আমরা লোহার ভর বের করব। ওই লোহার ভর যদি 2 গ্রামের সমতুল্য হয় তখন আমি বলতে পারবো যে নমুনা লোহাটি হচ্ছে বিশুদ্ধ। আর যদি 2 গ্রাম থেকে কম পাওয়া যায় তাহলে আমরা বলবো নমুনা লোহাটি কি নয়, বিশুদ্ধ নয়। আমরা চলে আসি আমাদের যে এখানে যে প্রথম যে কাজটা হবে, লোহার টুকরা, লোহা মানে হচ্ছে আমাদের আয়রন, আয়রনকে আমরা কোথায় দ্রবীভূত করব? লৌহ সালফেরিক অ্যাসিড। সালফেরিক অ্যাসিড যখন আমরা দ্রবীভূত করব আমাদের এখান থেকে উৎপন্ন হবে ধাতু যোগ অ্যাসিড, লবণ যোগ হাইড্রোজেন গ্যাস, লবণ যোগ হাইড্রোজেন গ্যাস। এবার এখান থেকে যে প্যারাস সালফেটটা উৎপন্ন হয়েছিল তাকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করব। জারিত করলে আমাদের একটা সমতাকৃত সমীকরণ পাওয়া যাবে, আমরা লিখবো হচ্ছে উৎপন্ন প্যারাস সালফেটের সাথে অম্লীয় বা লঘু সালফেরিক অ্যাসিড মিশ্রিত আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের সমতাকৃত সমীকরণ লাগবে আমাদের। তো সমতাকৃত সমীকরণটা কি দেখেন তো, প্রথম হচ্ছে ফেরাস সালফেট যোগ হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট যোগ হচ্ছে আমাদের সালফেরিক অ্যাসিড। ঠিক আছে, আমরা জানি ফেরাস সালফেট থাকলে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? ফেরিক সালফেট। পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে আমাদের বিক্রিয়ার পর উৎপন্ন হবে ক্রোমিয়াম সালফেট। সালফেরিক অ্যাসিড থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে পানি এবং সর্বশেষ পটাশিয়াম সালফেট। আচ্ছা, এই বিক্রিয়া সমতা করার জন্য আমাদের একটা কোড নেওয়া যাবে, মনে আছে 6 কত বলতো 6। অর্থাৎ ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের সমতাকৃত সমীকরণের জন্য আমরা যে কোড নাম্বারটা পড়াইছিলাম 6 কত বলতো 17, তাহলে 6 মোল, 1 মোল এবং কত মোল 7 মোল। তাহলে আমরা ব্যালেন্স করতে হলে এখানে কত ধারণ করতে হবে? 3 দুগুণে 6 হবে, এটা 1 মোল, এটা কত মোল বলতো 7 মোল। আমাদের কথা আগেরটাই, এই সম্পূর্ণ বিক্রিয়া আমাদের কাজ হবে দুজনকে নিয়ে, যার মানটা প্রশ্নে দেওয়া আছে এবং যার মানটা আমরা মানটা বের করব। আমাদের প্রশ্নের মান দেওয়া আছে, দেখো তো পটাশিয়াম ডাইক্রোমেটের একটা আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, আর সেখান থেকে আমরা বের করবো হচ্ছে লোহার ভর। আমাদের সম্পর্ক হবে পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে ফেরাস সালফেটের মধ্যে, এবং এইখান থেকে আমরা লিখতে পারবো যে আমাদের 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট কত মোলের সাথে বিক্রিয়া করছে? 6 মোল। আমরা লিখতে পারবো এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট 6 মোল কি বলতো ফেরাস সালফেট। ঠিক আছে, এখন আসো যে 1 মোলের পরিবর্তে আমরা তাহলে কি লিখবো? যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন এবং ঘনমাত্রা আমাদের আছে, তাহলে 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট। আর ওই পাশে আমাদের হচ্ছে ফেরাস সালফেট আছে 6 মোল,
এখান থেকে আমরা শুধুমাত্র লোহার ভর বের করবো। তাহলে আমরা যে আণবিক ভরটা হিসাব করব সেটা হচ্ছে শুধুমাত্র লোহার জন্য। আমাদের হচ্ছে আয়রনের আণবিক ভর কত আমরা জানি। আয়রনের আণবিক ভর 55.85 গ্রাম। এই আণবিক ভরটা হচ্ছে আমাদের 1 মোলের জন্য। এখানে প্যারাসালফার আমাদের উৎপন্ন হচ্ছে কয় মোল বলতো? 6 মোল। আমরা কি দেখতে পারবো এখন? 6 ইন্টু 55.85 গ্রাম। যেহেতু আমি এখান থেকে শুধুমাত্র লোহার ভরটা বের করবো, মানে সালফেটটা বাদ দিয়ে দিলে আমাদের হবে আয়রন কত প্লাস 2 প্লাস, মানে এই ভরটা হচ্ছে আমাদের লোহার ভরের পরিমাণটা বের হবে। এখন আসেন আমাদের, আমরা যদি 1 ml এর জন্য হিসাব করি, 1 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে কত হবে বলতো? 1000 এর তুলনায় 1টা কি বলতো ছোট, ছোট হলে আমরা কি করতে হবে? 1000 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 6 ইন্টু 55.85 গ্রাম কত বলতো? আয়রন 2 প্লাস। এবার লক্ষ্য করো আমাদের প্রশ্নে পটাশিয়াম ডাইক্রোমেট কত এমএল আছে? 50 ml, মানে 50 ml। তাহলে 50 ml এর জন্য যদি আমরা বের করি, তাহলে আমাদের মানটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 6 ইন্টু 55.85 ইন্টু হচ্ছে কত বলতো? 50 ভাগ হচ্ছে 1000। এবার ঘনমাত্রার দিকে তাকাও তো। ঘনমাত্রা আমাদের এখানে ছিল কত মোলার? 1 মোলার। কোষের ঘনমাত্রা কতটুকু আছে? 0.1 মোলার জন্য আমাদের হিসাব করতে হবে। আমরা যে কথাটা বলছিলাম যে 1 এর তুলনায় এই 0.1টা কিন্তু ছোট, ছোট হলে আমাদের কি করা উচিত ছিল? ভাগ। দশমিক থাকলে আমরা কি বলছিলাম? ভাগ না করে আমাদের সে মানটা গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে আমাদের এখান থেকে একটা আমাদের লোহার ভর আমাদের বের হবে। আমরা সেই মানটা একটু দেখবো এখন। এই ক্যালকুলেশন করলে আমাদের লোহার ভরটা কতটুকু আসে। 50 ইন্টু হচ্ছে 0.1 ভাগ হচ্ছে 1000। তাহলে আমাদের এখান থেকে মানটা বের হচ্ছে 1.67 গ্রাম Fe2। এই যে আমরা ভরটা পেয়েছিলাম সেটা হচ্ছে ফেরাস সালফেটকে জারিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করার পর প্রাপ্ত লোহার ভর। এই ভরটাই হচ্ছে আমাদের লোহার বিশুদ্ধ পরিমাণ, বিশুদ্ধ লোহা কতটুকু আছে তার পরিমাণ। এখন আমাকে যেটা বলছে যে নমুনা লোহাটি বিশুদ্ধ কিনা, আমি যে মানটা বের হয়েছে কি বিশুদ্ধ লোহার ভর, ঠিক আছে। আমাকে জাজমেন্ট করতে হবে নমুনা লোহাটি বিশুদ্ধ কিনা। নমুনা লোহাটি আমাদের কত গ্রাম ছিল? 2 গ্রাম। জারিত করার পর আমরা লোহার ভর কত পাইছিলাম? 1.6 গ্রাম। তার মানে নমুনা লোহাটি কি নয় বলতো? বিশুদ্ধ নয়। সেখানে কি আছে বলতো? ভেজাল আছে। আমরা বলতে পারি সুতরাং নমুনা নমুনা লোহায় কিন্তু কি আছে বলতো? ভেজাল আছে। নমুনা লোহায় ভেজাল আছে। কতটুকু হবে? 2 বিয়োগ 1.67, তার মানে হচ্ছে 0.33 গ্রাম। এতটুকু আমাদের ভেজাল আছে। তো ভেজাল যদি থাকে আমরা ফাইনালি বলতে পারবো সুতরাং নমুনা লোহাটি আমাদের কি নয়? বিশুদ্ধ নয়। নমুনা লোহাটি বিশুদ্ধ নয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরেকটা উদাহরণ দেখবো। এটাও আমাদের ইম্পর্টেন্ট। এগুলো আমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সিকিউতে আসে, এবং এই উদাহরণটা পারলে মোটামুটি এই নিয়মের মোটামুটি তুমি সবগুলাই কভার করে ফেলতে পারবা। আমরা এটা একটু দেখি। এখানে বলছে 0.036 গ্রাম নমুনা লোহার টুকরাকে লৌহ সালফারিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 48.5 মিলিলিটার এবং 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের প্রয়োজন হয়। তোমাকে বলছে লোহার টুকরাটিতে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। মানে নমুনা লোহাতে যদি ভেজাল থাকে তার আবার শতকরা পরিমাণটা তোমাকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটাও কিন্তু আমাদের আগের অঙ্কটার মধ্যে করেই আমাকে একটা নমুনা লোহার ভর দেওয়া আছে 0.36 গ্রাম। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা একটা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা প্যারাসালফেটকে জারিত করে আমরা সর্বশেষ একটা লোহার ভর বের করব। সে লোহার ভর যদি 0.36 গ্রামের সমতুল্য হয় তাহলে কিন্তু নমুনা লোহাটি বিশুদ্ধ, তার মানে তখন কিন্তু কোনো ভেজাল নাই। আর যদি 0.36 গ্রাম থেকে আমরা কম পাই তাহলে আমরা বুঝে নিব যে আমাদের নমুনা লোহাটাতে কি আছে? ভেজাল আছে। যদি ভেজাল থাকে সেই ভেজালের শতকরা পরিমাণটা আমরা নির্ণয় করব। শতকরা পরিমাণ বলতে বোঝাচ্ছে প্রতি 100 গ্রাম নমুনা লোহায় কতটুকু ভেজাল আছে আমরা সেটা নির্ণয় করব। তাহলে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আগের মতো করে, প্রথম হচ্ছে আমাদের লোহার তার মানে আয়রনকে আমরা সালফেরিক অ্যাসিডে যদি দ্রবীভূত করি আমাদের কি উৎপন্ন হবে? প্রথমে
ফেরাস সালফেট যোগ হচ্ছে হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ অ্যাসিড যোগ ধাতু, লবণ যোগ হাইড্রোজেন গ্যাস। এবার এই ফেরাস সালফেটের সাথে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা সমতাকৃত সমীকরণ লাগবে। আমরা লিখতে পারবো আমাদের উৎপন্ন ফেরাস সালফেটের সাথে অম্লীয় বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কার্বিক হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সমতাকৃত সমীকরণ। সমতাকৃত সমীকরণ, তাহলে এখানে যে বিক্রিয়াটা হবে আমাদের, প্রথম হচ্ছে আমাদের ফেরাস সালফেট, তারপর হচ্ছে কি বলতো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর বিক্রিয়া আমরা কি জানি, ফেরাস সালফেট পরিবর্তিত হয়ে আমাদের উৎপন্ন হবে ফেরিক সালফেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আমাদের উৎপন্ন হবে হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট। সালফারিক থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে পানি, এবং সর্বশেষ দর্শক আয়ন পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে পটাশিয়াম সালফেট। এই বিক্রিয়ার জন্য আমরা কোড নম্বর পড়াইছিলাম 10-28। তার মানে হচ্ছে ফেরাস সালফেট হচ্ছে 10 মোল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2 মোল, সালফিউরিক অ্যাসিড হচ্ছে 8 মোল। তাহলে এখানে আমাদের ফেরিক সালফেট কত মোল উৎপন্ন হবে? 5 মোল। ম্যাঙ্গানিজ সালফেট হচ্ছে 2 মোল, এবং পানি হচ্ছে আমাদের 8 মোল। আমরা যে কথাটা বলছিলাম, প্রশ্নে আমাদের যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, এবং সেখান থেকে আমরা লোহার ভরটা বের করবো, আমরা কাকে লিখবো? পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে। 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 10 মোল ফেরাস সালফেট। 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা লিখতে পারবো 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে আমরা লিখতে পারবো 5 মোল কি বলতো ফেরাস সালফেট। ঠিক আছে, এবার হচ্ছে ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 1 মোলের পরিবর্তে আমরা কত লিখবো? 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, এখন আসো এখান থেকে আমরা কার মান বের করব? লোহার ভর বের করব। তাহলে লোহার আণবিক ভরটা আমাদের লাগবে, তার মানে হচ্ছে আয়রনের যে আণবিক ভর আমরা জানি সেটা হচ্ছে 55.85 গ্রাম। তাহলে এটা হচ্ছে তার 1 মোলের জন্য, কিন্তু এখানে ফেরাস সালফার আছে কত মোল? 5 মোল। আমরা লিখতে পারবো 5 ইন্টু 55 কত বলতো 85। আর এখান থেকে ফেরাস সালফেট থেকে সালফেটটা বাদ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে আয়রন কত প্লাস বলতো 2 প্লাস। এবার হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের কষ্ট কত যোগ দেওয়া আছে? 48.5 ml। আমরা এখানে আগে লিখবো 1 মিলিলিটার 1 মোলার জন্য আমরা হিসাব করি, তো আমাদের মানটা হবে 5 ইন্টু 55.85 ভাগ হচ্ছে আমাদের 1000। এবার দেখো তো হচ্ছে ফাইনালি আমাদের যে মানটা দেওয়া ছিল কতটুকু? 48.5 পয়েন্ট কত বলতো 5 ml। একের তুলনায় যদি 48.5 জন হিসাব করতে যাই, তাহলে আমাদের মানটা বেশি হবে, এই জন্য কি করতে হবে? গুণ করতে হবে। 5 ইন্টু 55.85 ইন্টু হচ্ছে 48.5 বাই হচ্ছে আমাদের 1000। এবার দেখো তো ঘনমাত্রা কত মোলার আছে? 1 মোলার। কিন্তু আমাদের প্রশ্নে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল তার ঘনমাত্রা ছিল 0.025 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তার জন্য যদি হিসাব করি, 1 এর তুলনায় এই মানটা কিন্তু কি বলতো ছোট, কিন্তু আমরা বলছিলাম দশমিকের বেলায় আমরা হচ্ছে কি বলতো ভাগ না করে এখন কি করব? গুণ করব। 0.025 মোলার। তো এখান থেকে আমরা একটা লোহার ভর পেয়ে যাব, সে মানটা কতটুকু আমরা একটু দেখি। 5 ইন্টু 55.85 48.5 0.025 ভাগ হচ্ছে আমাদের 1000। আমাদের রেজাল্ট আসছে দেখো তো 0.33 গ্রাম Fe2+। তার মানে আমরা যদি সর্বশেষ ক্যালকুলেশন করি, আমাদের লোহার ভরটা পাচ্ছি 0.33 গ্রাম, কিন্তু আমাদের নমুনা লোহা কতটুকু ছিল? নমুনা লোহা ছিল 0.36 গ্রাম। তার মানে হচ্ছে এই 0.36 থেকে কিন্তু এই মানটা আমাদের ছোট।
তার মানে নমুনা লোহায় ভেজাল আছে। এখন ভেজাল যদি আছে, ওই ভেজাল আমাদের কি বের করতে হবে, আবার শতকরা পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা যে বাকি কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা বলতে পারি এখন যে নমুনা লোহায় কি আছে, আমাদের ভেজাল আছে। নমুনা লোহায় ভেজাল আছে কতটুকু, আমাদের নমুনা লোহা ছিল 0.36, আর আমরা জারিত করার পর লোহার ভর পেয়েছিলাম 0.33 গ্রাম। তাহলে আমাদের নমুনা লোহায় ভেজাল আছে 0.03 গ্রাম। এটা হচ্ছে ভেজালের পরিমাণ। কিন্তু আমাকে বের করতে বলছে ভেজালের শতকরা পরিমাণ। শতকরা পরিমাণটা আমরা কিভাবে বের করব, দেখেন আমাদের এই 0.36 গ্রাম নমুনায় আমরা ভেজাল পেয়েছিলাম কতটুকু, 0.03 গ্রাম। আমরা বলতে পারি 0.36 গ্রাম নমুনা লোহায় ভেজাল আছে কতটুকু, 0.03 গ্রাম। আমাদের যদি শতকরা বের করতে বলছে, তাহলে আমরা বের করতে পারবো। দেখেন তো বা এখান থেকে লিখতে পারি 1 গ্রাম নমুনা লোহায় ভেজাল আছে কতটুকু, লিখুন দেখেন তো, 0.03 ভাগ হচ্ছে কত বলো তো, 0.36 গ্রাম। কিন্তু শতকরা আমরা বের করবো, তাহলে প্রতি 100 গ্রাম ওজন আমাদের হিসাব করতে হবে। তাহলে বলতে পারবো 100 গ্রাম নমুনা লোহায় ভেজাল আছে 0.03 ইন্টু কত বলতো 100 বা হচ্ছে কত বলতো 0.36। তাহলে আমরা মানটা বের করে ফেলি, 0.03 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 0.36। তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে, সেটা হচ্ছে তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে দেখো তো 8.33%। এত গ্রাম আমাদের কি আছে বলতো, ভেজাল আসবে। তার মানে হচ্ছে 100 গ্রামের মধ্যে ভেজাল পাচ্ছে কত বলতো, 8.33। আমরা বলতে পারি সুতরাং ভেজালের শতকরা পরিমাণ কত হবে বলতো, 8.33%। তাহলে এখানে যে ম্যাথগুলো আমরা পড়ছিলাম, এই তিনটা অঙ্ক কিন্তু সর্বশেষ তিনটা ম্যাথ কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এবং তিনটা ম্যাথের ক্রাইটেরিয়া কিন্তু একই রকম। প্রথম রাতে আমরা লোহার ভর বের করেছিলাম, তারপর হচ্ছে লোহা একটা নমুনা লোহা বিশুদ্ধ কিনা সেটা বের করেছিলাম, এবং সর্বশেষ যে ম্যাথটা করছিলাম নমুনা লোহায় ভেজাল আছে কিনা এবং ভেজালের শতকরা পরিমাণ আমরা নির্ণয় করে শিখেছি।